দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিশেষ চা আড্ডাতে। আমাদের সঙ্গে আছে আনোয়ার পারভেজ। জনাব আনোয়ার পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি চা আড্ডায়। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে আগে বলেন। আসলে আমরা যে জায়গাটা অবস্থান করছি একেবারে প্রাকৃতিক একটা সৌন্দর্য জায়গা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে সেই সবুজ ঘাসের মাঝে বসে আপনার সাথে চায়ের আড্ডায় যে সময়টা যাচ্ছে, এই সময়টা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক বলে মনে হচ্ছে। এই যে মনে করেন যে একটা বৈঠক আর এক কাপ রং চা, অনুভূতিটা কেমন? শোনেন, অনুভূতির কোনো শেষ হয় না। তো এই মুহূর্তের যে অনুভূতিটা প্রন্ত বৈকালবেলা, এই প্রন্ত বৈকালবেলার যে অনুভূতিটা, যে মানুষের সারাদিনের কর্মব্যস্ততার মাঝে প্রত্যেকটা মানুষই ক্লান্ত হয়, হয়তো সে শারীরিক ক্লান্ত হয়, কেউ মনের ক্লান্ত হয়। সেই ক্লান্ত দূর করার জন্যই আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুঁজে বের করি বা সেই জায়গাতে আমরা একটু অবস্থান করি। তো সেই জায়গা থেকে আমার অনুভূতিটা অত্যন্ত মানে হৃদয়ের অন্তরের অন্তরস্থলের ভালোবাসা। আচ্ছা, আমরা একটু জানতে চাই, আপনার অনেক পরিচয় আছে, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, আবার হচ্ছে আপনি লেখার জগতের মানুষ, অনেক কিছু পরিচয়। এতগুলো পরিচয় নিয়ে আসলে আপনি কিভাবে চলাফেরা করেন? দেখেন, মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নেয় তখন সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু গুণ ক্ষমতা দিয়েই এই পৃথিবীতে পাঠান। আপনি দেখেন, এই যে রাস্তার মাঝে যে একজন পানি বিক্রি করতেছে, আল্লাহ পাক তাকে সেই পানি বিক্রি করার ক্ষমতা দিয়েই পাঠাইছে। আর আমি যতগুলো করতেছি, যতগুলো কাজ করতেছি আমার জীবনে, সেগুলো মহান আল্লাহ তাআলা আমাকে সেভাবেই গঠন করে, সেভাবেই তৈরি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এটাকে আমি সাফল্য মনে করি না, এটাকে আমি মনে করি যে আমার কর্মের একটা অংশ। আর মানুষকে বাঁচতে হলে কর্ম করতে হবে। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে কর্ম আর ধর্ম। আপনি যদি আগে কর্ম করেন তারপরেই আপনি ধর্ম করতে পারেন। কারণ আপনার পেটে যদি আহার থাকে, আপনার পেটে যদি খাবার থাকে, তাহলেই আপনি আপনার ধর্মের দিকে আপনি অগ্রসর হতে পারবেন। রাজনীতিটাকে আপনি কীভাবে দেখছেন? এটা কি আপনি কর্ম হিসেবে দেখছেন, নাকি এটা আপনার দায়িত্ব? না, রাজনীতিটা আমি দেখছি মানে আমার ভালোবাসার জায়গা থেকে, আমার দেশপ্রেমের জায়গা থেকে। আমার দেশপ্রেমের জায়গাটা হচ্ছে গেলো, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ সবুজ শ্যামলে গড়া একটা দেশ। এই দেশে জন্মগ্রহণ করা আমার জন্য গর্বের মনে করি। আমার জন্য না, শুধু 20 কোটি মানুষের জন্যই গর্ব আমি মনে করি যে বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারছে পৃথিবীর অন্যান্য দেশ থেকে। তো সেই জায়গা থেকে এদেশে রাজনীতি করাটা আমার জন্য মানে অত্যন্ত দায়িত্ব বোধ বলে আমি মনে করি। আর সেই দায়িত্ববোধ থেকেই আমি রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশে আমি যখন একেবারেই ছাত্র ছিলাম, সেই ছাত্র থেকেই আমার রাজনীতির শুরু, এখন পর্যন্ত আছি ইনশাল্লাহ। আমার জীবনতে রাজনীতি থেকে অনেক ঘাত প্রতিঘাত আছে, অনেক কষ্ট করেছি, যে কষ্টগুলোর শেষ নাই। এই যে রাজনীতিতে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন, এই রাজনীতি করতে গিয়ে আপনি এখন পর্যন্ত কি ধরনের বড় বাধার সম্মুখীন হয়েছেন? এই রাজনীতি করতে গিয়ে সর্বপ্রথম বাধা হয়েছে, অনাহারে দিন যাপন করেছি। জীবনের সর্বোচ্চ স্থান থেকে একেবারে দারিদ্রতার শূন্যতায় পৌঁছাইছি। আপনারা জানেন, এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমি সক্রিয়ভাবে এই 5ই আগস্টের আন্দোলনে ছিলাম। যাত্রাবাড়ি থেকে ব্যাপক ভূমিকা রেখেছি, সেইখান থেকে শাহবাগী ভূমিকা রেখেছি। তো এই জায়গাটা আমি মনে করি যে যাদের মাঝে নীতি নৈতিকতা আছে, যারা দেশপ্রেম বা দেশকে ভালোবাসে, তাদের প্রত্যেককেই রাজনীতির জায়গায় আসা উচিত। কেননা এদেশের উন্নয়ন, এদেশের মানুষের ভাবনা, মানুষকে নিয়ে যদি আপনার ভাবতে হয়, তাহলে আপনাকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্মটা রাজনীতি হতে পারে, সমাজসেবা হতে পারে, তো যে যেভাবে নেয়। তো আমি আমার এই দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য, দেশের কিছু দেওয়ার জন্যই আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসছি। আচ্ছা, এটা খুবই ভালো। আপনি যেহেতু এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার সর্বস্ব হারিয়েছেন, সেখান থেকে যে একটা বড় কামব্যাক হলো এবং আপনার
ব্যবসায়িক জীবনে আপনি অনেকটাই সফল হয়েছেন এবং এখন পর্যন্ত যেখানে হাত দিয়েছেন সেখানেই সফলতার মুখ দিয়েছেন। এটার পিছনের না না ইয়াটা কি একটু যদি বলেন? না না আসলে কি জানেন, একটা মানুষ যদি তার ভিতরে অপূর্ণতা না থাকে তাহলে সে সত্যিকারের মানুষ হতে পারে না। আমার মাঝে সমস্ত জায়গায় সফলতা আছে, এটা ভুল বললেন। আমার মাঝে সফলতা থেকে ব্যর্থতার ডায়েরিটা অনেক লম্বা। আপনি যদি আমার ব্যর্থতার ডায়েরিটা খুলেন, সেই জায়গা থেকে আপনি আমাকে সর্বপ্রথমই বলবেন যে আপনি কি করে এখনো বেঁচে আছেন এই পৃথিবীতে। গড গিফট। সফলতার পেছনের ক্রেডিটটা কাকে দিতে চান? সফলতা যতটুকু আমার আছে তার থেকে তো ব্যর্থতাই বেশি। তারপরেও সফলতার পিছনে আপনি বলছেন, আমার ব্যবসায়িক সফলতার পিছনে যদি আপনি বলেন তাহলে আমার নিজের দক্ষ, নিজের যোগ্যতা এবং নিজের মেধা। আর এই সফলতার জন্য যদি কাউকে আপনি বলতেই বলেন আমাকে, তাহলে বলবো যে আমার রাতের ঘুম না আসা। কারণ আমি রাত্রে না ঘুমিয়ে আমার মানে সফলতার পিছনে আমি ছুটছি শুধু ভাবনা নিয়ে। আচ্ছা, মানুষ সফল হতে গেলে মানে ঠিক কতটুকু স্ট্রাগল করা লাগে একটু যদি বলেন? মানুষ সফল হতে গেলে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে গেলো সৎ, নিষ্ঠা এবং পরিশ্রম। যদি কোনো মানুষ সৎভাবে পরিশ্রম করে, যদি মানুষ সেই সাফল্যের দ্বারে পৌঁছানোর জন্য তার উদ্দেশ্য সঠিক এবং তার ভাবনাটা সঠিক থাকে, তাহলে মানুষ অবশ্যই সফল হতে পারবে, আমি বিশ্বাস করি। অনেকগুলো পরিচয় কিন্তু ওনার দিয়েছি, রাজনীতি শেষ, ব্যবসায়িক শেষ, আরও অনেকগুলো পরিচয় আছে। তো আমরা একটু পারভেজ ভাইয়ের কাছে জানতে চাই, আপনি এত কিছুর পরেও সাহিত্য অঙ্গনে আসার কারণটা কি? আসলে কি জানেন, যার মাঝে ভাব আছে তার মাঝে প্রেম আছে। আমাদের সৃষ্টিকর্তা তিনি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে গিয়েছিলেন। তো এই যে প্রেমে পড়াটা একটা ভাবের বিষয়, ভাব। তো সেই ভাবের জায়গা থেকে আমি যখন ভাবতে শুরু করেছি, আমি যখন ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে পথ চলা শুরু করেছি, তখন আমার মাঝে একটা অন্য জগতের ভাবনা আবির্ভাব হলো। সেই ভাবনার জায়গা থেকেই আমার হৃদয়ের প্রশান্তির জন্য আমি ভাবলাম কিছু লেখালেখি করি। এই লেখালেখির মাঝে আমি যদি একটু নিজেকে ব্যস্ত রাখতে পারি, তাহলে আমার জীবনের যে ভাবনাগুলো, যে কষ্টগুলো, সেইগুলো হয়তো বা একটু দূরে থাকবে, আড়ালে থাকবে। চিরতরে দূর হবার নয়, কিছু কিছু ভাবনা আড়ালে রাখার জন্যই আমার এই লেখালেখি আর ভাবজগতে আসা। এখন পর্যন্ত এই লেখার জগতে আপনার অবদান কতটুকু? অবদান কিছুই নাই, আমি কিছুই করতে পারি না। আমি সাধারণ একজন মানুষ। অবদানের কথা যদি বলতে চান তাহলে তেমন কিছু বলতে পারবো না। তবে আমি প্রেসে দিয়েছি, আমার একটা উপন্যাস আসতেছে। এই উপন্যাসটা একেবারে সময় সাময়িক একটা উপন্যাস। এই উপন্যাসটা এদেশের মানে যদি কি বলবো, এদেশের ছেলে মেয়েরা যদি এইগুলো তাদের মেধা দিয়ে, তাদের মন দিয়ে একটু পড়ে, একটু বোঝার চেষ্টা করে, তাহলে তারা ভাববে যে জীবনটা কি, আর এই জীবনে কিভাবেই ফিরে আসতে হবে, এই জীবনে কিভাবেই সাফল্যের দ্বারে পৌঁছাতে হবে, এই জীবনে ব্যর্থতার কতটুকু গ্লানি আছে, ব্যর্থতা হলে একটা মানুষ কি করতে পারে, এবং সর্বশেষ ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে এই সুন্দর ভুবন থেকে চিরতরে চলে যাওয়ার যে বেদনা, সেই সব